আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার যুদ্ধে যোগ দিচ্ছে উত্তর কোরীয় আত্মঘাতী সেনারা। ইউক্রেনের জন্য এখন নতুন এক চ্যালেঞ্জ। জানিয়ে দেব গত এক বছরে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান কখনোই দুর্বল হয়নি, দাবি মাসুদ পেজেশকিয়ানের। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ হতে যাচ্ছে চীনা ও রুশ প্রযুক্তির স্মার্ট গাড়ি। জানিয়ে দেব পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত 6। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ বলছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মাঠে নামছে উত্তর কোরীয় আত্মঘাতী সেনারা। ইউক্রেনের জন্য নতুন এক চ্যালেঞ্জ। ইউক্রেনের কুরস্ক অঞ্চলে যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের আত্মঘাতী কৌশলে দেশটির প্রতিরোধ ক্ষমতাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সেস জানিয়েছে রাশিয়ার কুরস্কের সংঘর্ষে নিহত কোরিয়ার এক সেনা নিজেকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দিয়েছে। এসব সেনারা সেখানে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে এবং ওই গ্রেনেড বিস্ফোরণে ইউক্রেনের সেনারা অক্ষত ছিলেন। উত্তর কোরিয়ার এক সাবেক সেনা কিম, যিনি 2022 সালে দক্ষিণ কোরিয়া পালিয়ে যান, তিনি বলেছেন এই সেনারা কিম জং উনের প্রতি সর্বোচ্চ অনুগত দেখাতে আত্মঘাতী হতে প্রস্তুত। ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দার তথ্য মতে প্রায় 11,000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় মোতায়েন করছে। এর মধ্যে 3,000-এরও বেশি হতাহত হয়েছেন। রাশিয়া ও উত্তর কোরিয়া প্রথমে এসব তথ্য অস্বীকার করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি পরে খোলাসা করেন। এদিকে ইউক্রেনের ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে তারা 2 উত্তর কোরীয় সেনাকে আটক করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে উত্তর কোরিয়ার সেনাদের আত্মঘাতী কার্যক্রম রাশিয়ার কৌশলের অংশ। আত্মসমর্পণ এড়াতে এসব সেনাদের আত্মঘাতী হতে নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন আটক উত্তর কোরীয় সেনাদের তাদের দেশে ফেরানোর বিষয়ে আলোচনা সম্ভব যদি কিম জং উন রাশিয়ায় আটক ইউক্রেনীয়দের মুক্তি দিতে সহযোগিতা করেন। এদিকে গত এক বছরে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান একটুও দুর্বল হয়নি, দাবি মাসুদ পেজেশকিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন গত এক বছরের মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান কোনোভাবেই দুর্বল হয়নি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক সময়ে সিরিয়া তেহরান সমর্থিত আসাদ সরকারের পতনকে ইরানের বড় পরাজয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া লেবাননের হিজবুল্লাহ ও গাজা শাসিত হামাসের ওপর ইসরায়েলের সামরিক আঘাত তো আছেই। বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মতো মিত্রকে হারিয়েছে ইরান। এছাড়া ইরানের মাটিতে ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় তেহরান। একদিকে ইসরায়েলের আগ্রাসন, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা। এরপরও পেজেশকিয়ানের ভাষ্য আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়নি। এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমি এর সাথে কোনো সম্পর্ক দেখছি না। গত বছরের তুলনায় এই বছর আমরা দেশের ভেতরে আরও একত্রিত এবং আরও শক্তিশালী, এবং মধ্যপ্রাচ্যে আমাদের অংশগ্রহণ আরও ভালো। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন আরও দৃঢ়। তিনি আরও বলেছেন ইরান যদি তার পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণের শিকার হয় তবে দেশটি নিজেদের রক্ষা করতে প্রস্তুত থাকবে। মাসুদ পেজেশকিয়ান বলেন, প্রকৃতপক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবো। আমরা যুদ্ধকে ভয় করি না, তবে যুদ্ধের জন্য আমরা আগ্রহী নই। আমি আন্তরিকভাবে আশা করি এটি ঘটবে না, কারণ এর পরিণতি সব পক্ষের জন্য ক্ষতিকর হবে, শুধুমাত্র আমাদের জন্য নয়। পেজেশকিয়ান আরও দাবি করেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না, এবং যারা এই ধরনের ধারণা প্রকাশ করছেন তাদের বক্তব্যকে তিনি পূর্ব পরিকল্পিত অজুহাত তৈরির চেষ্টা বলে অভিহিত করেছেন। 2020 সালে মার্কিন বিমান হামলায় কুদস বাহিনীর জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এই নিয়ে পেজেশকিয়ান পুনরায় ইরানের দাবি তুলে ধরে বলেছেন ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেননি। এদিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে চীনা ও রুশ প্রযুক্তির স্মার্ট গাড়ি।
যুক্তরাষ্ট্রের বাজারে চীনা প্রযুক্তির গাড়ি কার্যত নিষিদ্ধ করার একটি আইন চূড়ান্ত করেছে দেশটি। জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রযুক্তি লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রযুক্তি সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা এলো। কয়েক মাস ধরে চলা নিয়ম প্রণয়ন প্রক্রিয়ার পর এটি কার্যকর করা হয়েছে। এই মাসের শুরুর দিকে ড্রোনে চীনের এবং রাশিয়ার প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি মোকাবেলায় নতুন আইন প্রণয়নের ঘোষণা দেয় ওয়াশিংটন। মঙ্গলবারের এই আইন সেই পদক্ষেপেরই ধারাবাহিকতা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব জিনা রামেইন্ডো বলেন, গাড়ি এখন শুধু স্টিলের তৈরি চাকা নয়, এগুলো আসলে কম্পিউটার। নতুন আইন চীন ও রাশিয়ার প্রযুক্তিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে চীন ও রুশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় প্রবেশ বন্ধ। মার্কিন জাতীয় অর্থনৈতিক উপদেষ্টা বলেন, চীন ভবিষ্যতের গাড়ি শিল্পের আধিপত্য করতে চায়, তবে যুক্তরাষ্ট্রে স্মার্ট গাড়িতে থাকা বিদেশি প্রতিদ্বন্দ্বীদের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সংবেদনশীল তথ্যের অপব্যবহার বা হস্তক্ষেপের ঝুঁকি বাড়াতে পারে। এদিকে পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত 6। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং 3 ভাই রয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ সন্ধ্যায় শরণার্থীদের একটি ট্রাফিক সার্কেলের কাছে একটি ইসরায়েলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে 15 বছর বয়সী এক বালকসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। প্রতিবেদন অনুযায়ী হামলায় নিহত আরও 5 জনের বয়স 23 থেকে 34-এর মধ্যে, তাদের মধ্যে 3 ভাইও ছিলেন। এর আগে চলতি মাসের শুরুতে অধিকৃত পশ্চিম তীরে তাম্মুম শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের 2 ফিলিস্তিনি শিশু এবং 23 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আল জাজিরার হামদাহ সালহুদ বলেছেন, জেনিন ক্যাম্পের ড্রোন হামলাটি 2023 সালের 7 অক্টোবর থেকে জোরদার হওয়া ইসরায়েলি হামলার অংশ। 2023 সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 800 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া গ্রেফতার করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি এই নীতি অব্যাহত রাখবে, আর পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা এখনও নীরব যুদ্ধ নামে পরিচিত বলে জানিয়েছেন সালহুদ। গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিএ নিরাপত্তা বাহিনী জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করার পরও এই মারাত্মক ড্রোন হামলা চালানো হলো। পিওর নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব বলেছেন, জেনিনে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা ব্যাহত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। এদিকে সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ বলছে যুক্তরাষ্ট্র। সিরিয়া সীমান্তে কুর্দির নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এদের তৎপরতা নিয়ে তুরস্কের উদ্বেগকে বৈধ বলে পুনরায় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আজ যুক্তরাষ্ট্র বলেছে, ওয়াইপিজি এবং পিকেকে সন্ত্রাসী হুমকির কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উদ্বেগ একেবারে বৈধ। আজ এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে আনাদোলু। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, আমরা বুঝি তুরস্কের সীমান্তে তাদের বৈধ নিরাপত্তার উদ্বেগ রয়েছে। তুরস্কের নাগরিক শহর এবং গ্রামগুলোর উপর ওই সীমান্তের উপর থেকে সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে। তিনি আরও বলেন, তুরস্কের সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা পুরোপুরি অধিকার রয়েছে। আমরা এই বিষয়টি বুঝি এবং তুরস্কের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছি যে কিভাবে তারা এবং আমরা একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে পারি। জন কির্বি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের কার্যক্রম এমনভাবে পরিচালিত হোক যাতে তাদের এসডিএফ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সহযোগীরা আইএসএস এর বিরুদ্ধে লড়াইয়ের দিকে মনোযোগ হারিয়ে অন্য কোথাও মনোযোগী হয়ে পড়ে।